ঢাকা থেকে নিউ ইয়র্কের পথে ডক্টর মোহাম্মদ ইউনূস, কাল বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, জাতিসংঘে ভাষণ আগামী শুক্রবার। সহিংসতায় রাজধানীর ১২৫টি ট্রাফিক পুলিশ বক্স ক্ষতিগ্রস্ত, ভোগান্তিতে দায়িত্বরতরা, শিগগিরই মেরামতের আশ্বাস ডিএমপি। ইলিশ রপ্তানি দুদেশের সম্পর্ক উন্নয়ন হিসেবেই দেখছে মানুষ, বন্ধ হবে চোরাচালান, দাম বাড়ছে সিন্ডিকেটের কারণে, বলছে গবেষকরা। এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বাড়ছেই, চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ, জনসচেতনতা বাড়ানোর তাগিদ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছে আমি সাদিয়া ইসলাম তৃষা। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে এখন নিউ ইয়র্কের পথে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভোরে কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হন তিনি। নিরাপত্তা, গণমাধ্যম কর্মী সহ সব মিলিয়ে মোট ৫৭ জন প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে নিউ ইয়র্কে যাচ্ছেন। আগামীকাল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এছাড়াও নেদারল্যান্ডস, পাকিস্তান, নেপাল, ইউরোপীয় কমিশন প্রধান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সহ উচ্চ পর্যায়ে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। আগামী শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন ডক্টর ইউনূস। কোটা আন্দোলনের সহিংসতায় রাজধানীর ১২৫টি ট্রাফিক পুলিশ বক্স ক্ষতিগ্রস্ত হয়েছে, আর এ কারণে ভোগান্তিতে পড়েছেন পুলিশ সদস্যরা। টানা ডিউটি করার পরও নেই বিশ্রামের জায়গা, ওয়াশরুম ব্যবহার নিয়েও পড়তে হয় বিপাকে। এমন অবস্থায় রোদ বৃষ্টি মাথায় নিয়ে দায়িত্ব পালন করে চলেছেন তারা। তবে শিগগিরই পুলিশ বক্সগুলো মেরামতের আশ্বাস দিয়েছে ডিএমপি। মনিরুল ইসলামের বিশেষ প্রতিবেদন। রোদ, বৃষ্টি, ঝড়ঝঞ্ঝা আর শব্দদূষণ ট্রাফিক পুলিশের নিত্যসঙ্গী। রাস্তায় দাঁড়িয়ে দায়িত্ব পালন করতে হয় ২৪ ঘন্টা, মাঝে মাঝে নিতে হয় একটু বিশ্রাম। কিন্তু ঢাকার অধিকাংশ ট্রাফিক বক্সই ক্ষতিগ্রস্ত। ছাত্র জনতার অভ্যুত্থানে ডিএমপির ১২৫টি পুলিশ বক্স ক্ষতিগ্রস্ত হয়। নিরাপত্তা ঝুঁকিতে দায়িত্বও পালন করতে পারেনি ট্রাফিক পুলিশ। তখন ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব নেয় শিক্ষার্থীরা। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে সড়কের শৃঙ্খলার দায়িত্ব বুঝে নেয় ট্রাফিক পুলিশ। কিন্তু তারা আগের মতোই ট্রাফিক নিয়ন্ত্রণ করলেও বিশ্রামের জায়গা নেই ওয়াশরুমও। তবে দেশ ও জাতির স্বার্থে দায়িত্ব পালনকেই মুখ্য মনে করেন পুলিশ সদস্যরা। সে কারণেই এই সাময়িক সমস্যাকে খুশি মনেই মেনে নিয়েছেন তারা। একটু কষ্ট হচ্ছে, তবে ট্রাফিক বক্সের আমাদের সিনিয়র স্যাররা সর্বোচ্চ চেষ্টা করতেছে আর কি, খুব দ্রুত এটার সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা জনগণের স্বার্থে এইদিকে সেদিকে ইউজ করতেছি আর কি। আর ডিএমপি বলছে, ভোগান্তি সত্ত্বেও নাগরিক সেবা দিয়ে যাচ্ছে পুলিশ। খুব দ্রুতই ক্ষতিগ্রস্ত পুলিশ বক্স মেরামত শেষ হবে বলে জানান ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার। ১২৫টার মতো ট্রাফিক বক্স আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা চেষ্টা করছি এইসব ট্রাফিক বক্স দ্রুততম সময়ের মধ্যে সংস্কার করে আমাদের যারা কর্তব্যরত পুলিশ সদস্যরা রয়েছে তারা যেন একটু বিশ্রাম নিতে পারেন, তাদের জন্য একটা কাজের একটা সুন্দর পরিবেশ আমরা দিতে পারি। আমাদের সদস্যরা এখন দিনরাত কঠোর পরিশ্রম করছেন এবং তাদের উপর যে অর্পিত দায়িত্ব আছে সেটা পালন করার চেষ্টা করছেন। পুলিশকে বন্ধু ভেবে তাদের কাজে সবাইকে সহযোগিতা করার আহ্বানও জানান তিনি। নাগরিক সেবা বাড়ানো এবং সড়কের শৃঙ্খলা ফিরে আনা এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর খিলগাঁও থানার এক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং উত্তরা পশ্চিম ও খিলগাঁও থানার আলাদা ২ হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত পুলিশের আবেদনের প্রেক্ষিতে তাদের নতুন মামলায় তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এদিক সকাল ৮টার দিকে কারাগারে আটক থাকা আসামিদের আদালতে আনা হয়। পরে শুনানি শেষে তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। একই সঙ্গে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। আসন্ন দুর্গাপূজায় ভারতের ইলিশ রপ্তানি নিয়ে ভিন্নমত থাকলেও এটিকে দুদেশের মধ্যকার সম্পর্ক উন্নয়ন হিসেবেই দেখছে সাধারণ মানুষ। ইলিশ রপ্তানি চোরাচালান বন্ধেও ভূমিকা রাখবে বলে মনে করছে তারা। আর গবেষকরা বলছেন,
ইলিশ রপ্তানি দেশের বাজারে দাম বাড়াবে না, ইলিশের দাম বাড়াচ্ছে ব্যবসায়ী সিন্ডিকেট। উষা ফেরদৌসের বিশেষ প্রতিবেদন। হিন্দু বাঙালিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার সময় ভারতে ইলিশ মাছ পাঠানো না পাঠানো নিয়ে বহু আলোচনার পর অবশেষে ৩,০০০ টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। এ নিয়ে বাংলাদেশের মানুষের দ্বিমত থাকলেও বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন অধিকাংশ মানুষ। যদি আমাদের দেশের চাহিদা পূরণ করে দেওয়া সম্ভব হয় দেওয়া উচিত। আগে দেশের সিন্ডিকেটটা ভাঙা উচিত, যাতে আমাদের দেশের মানুষজন পায়, আমাদের দেশের পূজায় যেন ইলিশ মাছ থাকে। আমরা যেরকম ওদের থেকে সুবিধা নিতে চাইবো, ওরাও আমাদের থেকে সুবিধা নিতে চাইবে, কিন্তু সেই সুবিধাটা যেন একতরফা না হয়। বাংলাদেশের অর্থনীতির দিক দিয়ে ভারতের জিনিসটা আর কি অনেক ভালোভাবে একদিক দিয়ে ভালো একটা অর্থনীতি বজায় রাখবে। ইলিশ পুরাণ মতে ইলিশ মাছ মধুর, স্নিগ্ধ, রোচক ও বলবর্ধক, পিত্তকারী, লঘু পুষ্টিকর ও বাতনাশক। আয়ুর্বেদ শাস্ত্রে ইলিশ মাছের গুণাগুণ নিয়ে এভাবেই লেখা আছে। টোটালি যদি এটা একটা মানে নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে, আমরা যদি বলি যে না আমরা তাদেরকে ইলিশ দেবো না, তাহলে তারাও আবার বলতে পারে যে আমি ওটা দিব না, এটা দিব না, তাহলে তো আমাদের মানে ট্রেড ক্ষতিগ্রস্ত হবে। এই বর্তমান বিশ্বে কেউ চায় না কারোর সাথে কারো ট্রেড ক্ষতিগ্রস্ত হোক, কম বেশ হবে, এদিক ওদিক হবে। সো আমরা আমাদের স্বার্থটা আগে রাখতে হবে। দাম বাড়া কমার সাথে ইন্ডিয়াকে ইলিশ দেওয়ার কোনো সম্পর্ক নাই। এটা হচ্ছে একবারেই আমাদের নিজস্ব মেকানিজম, ব্যবসায়ীদের সিন্ডিকেট, তাদের মেকানিজম। তারা দাম কমাবে কি বাড়াবে? তারা যদি মনে করে যে না আমরা এত মুনাফা করবো না, আমরা স্টক করে রাখবো না, এখন সিজন আমরা ছেড়ে দেবো, সো তাহলে আপনি পাবেন। দেশের বৃহত্তর স্বার্থে এ রপ্তানি ইতিবাচক ভূমিকা রাখবে বলেও মনে করছেন এ গবেষক। মাছ বন্ধ করে দেওয়ার মাধ্যমে আসলে কি ওদের যে একটা দুর্গাপূজা কেন্দ্রিক যে তাদের উৎসব, সেখানে আমরা বাধা তৈরি করাটা আসলে ঠিক হবে না। আমার কাছে মনে হয় যে এটা হয়তো যে আর সরকারের অনেক ধরনের চাপ থাকে। সরকার যখন একটা সিদ্ধান্ত নেয় সেখানে তার মানে তার বিষয়ের একটা জনমানুষের খাদ্য নিরাপত্তা ইস্যুটা তাকে ভাবতে হয়। যেহেতু এবছর বন্যার কারণে আমাদের প্রচুর ফসলহানি হয়েছে, আমদানি চালের উপর একটা বড় নির্ভরতা থাকতে পারে। এছাড়া পেঁয়াজ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্যের একটা বড় ধরনের আমাদের নির্ভরতা পার্শ্ববর্তী দেশের উপর থাকে বাণিজ্যিক ক্ষেত্রে। বছরে উৎপাদন হয় 5,30,000 টন ইলিশ। 3,000 টন চাঁদপুর ঘাটে একদিনে আসা ইলিশের পরিমাণের চেয়েও কম বলছেন সংশ্লিষ্টরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। দেশজুড়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গত 24 ঘন্টায় আরও 6 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 125 জনে। আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 926 জন। সব মিলিয়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 24,000 ছাড়িয়েছে। রাজধানীর হাসপাতালগুলোতে এখনই ডেঙ্গু রোগী উপচে পড়া ভিড়। চাপ সামলাতে হিমশিম খাচ্ছে চিকিৎসক, নার্স সহ সংশ্লিষ্টরা। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়। সিটি কর্পোরেশনগুলোকেও মশক নিধনে জোরালো ভূমিকা পালনের দাবি জানিয়েছেন নগরবাসী। এবার সরাসরি জানব ডেঙ্গু পরিস্থিতি। রাজধানীর মহাখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুরাইয়া মুন্নি। মুন্নি, রাজধানীতে ডেঙ্গু পরিস্থিতি কেমন দেখছেন? সার্বিক চিত্র আমাদের জানাবেন। সাদিয়া, আপনি হয়তো জেনে থাকবেন গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 6 জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে 926 জন। তো আপনাকে আমি এখন দেখাতে চাচ্ছি যে হাসপাতালে এই মুহূর্তে মহাখালী হাসপাতালে, যেটা করোনা ডেডিকেটেড হাসপাতাল ছিল একটা সময়, এখন এটা হয়েছে ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতাল। তো এখানে অনেক রোগী গতকালকে যারা সন্ধ্যার পরে চলে যায়, আবার রাতেই অনেক রোগী এসেছে। এখন হাসপাতালে এখন মোট রোগী আছে 68 জন। একই সঙ্গে আমি আপনাকে আরেকটু জানাতে চাচ্ছি যে এখন যারা হাসপাতালে আসেন অনেকেই কঠিন পরিস্থিতি না হলেও মোটামুটি তারা অসুস্থ। তারা বলতে চাচ্ছে যে তাদের যে অসুখটা ছিল
রক্তক্ষরণ যেটা, ডাক্তারের সাথে আমি কিছুক্ষণ আগে কথা বলেছি, উনি যেটা বললেন যে রক্তক্ষরণ যে বিষয়টা হয়, সিভিয়ার যে বিষয়, এটা না হয়ে মোটামুটি একটু ওই বিষয় ওইভাবে যায়নি, কঠিন পরিস্থিতিতে না গেলেও মোটামুটি তারা একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়েই তারা এসেছে। যদিও আমরা রক্তক্ষরণের বিষয়টা হয়তো অনেক ডাক্তাররা বলছেন যে গত বছরের তুলনায় এখন রক্তক্ষরণটা হচ্ছে না, কিন্তু এখন যেটা হচ্ছে রোগীরা বমি, পাতলা পায়খানা এগুলো নিয়ে তারা হাসপাতালে আসছেন। আমি একটা রোগীর স্বজনের সাথে কথা বলবো, উনি আপনারা ওনার কাছে জানতে পারবেন যে এখন প্রাথমিক পর্যায়ে কি কি সমস্যা হচ্ছে রোগীদের। সমস্যা শ্বাসকাশ, তারপরে আপনার নিউমোনিয়া হয়েছে, তারপরে আইনা ভর্তি করছি। যে নিউমোনিয়া থেকে অনেকে আসছে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডেঙ্গুর পরিস্থিতি পরীক্ষা করার পরেও তাদেরকে দেখা যাচ্ছে যে ডেঙ্গু না, কিন্তু তাদের সিমটমগুলো সম্পূর্ণই ডেঙ্গুর মতো। তো এক্ষেত্রে ডাক্তাররা ডেঙ্গু পরীক্ষাটাই তাদেরকে করছেন, ডেঙ্গুর চিকিৎসাটাই তাদেরকে দিচ্ছেন। এতে করে অনেক রোগী আগের তুলনায় একটু সুস্থ হচ্ছে এবং অনেকে বাড়িও ফিরে যাচ্ছে। সাদিয়া। মুন্নি, আপনাকে ধন্যবাদ। 3 মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। সকালে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার আওতাধীন এরশাদনগর এশিয়া পেট্রোল পাম্পের সামনে মহাসড়ক অবরোধ করেন তারা। গতরাতে হামিম গ্রুপের 7টি তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে আশুলিয়া, সাভার, গাজীপুর শিল্পাঞ্চলে সকাল থেকে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। বেশিরভাগ শিল্প কারখানা খোলা হয়েছে, চলছে উৎপাদন। কোথাও কোনো শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি, তবে শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আবারও বেড়েছে রাজধানী ঢাকার বায়ু দূষণ। সকালে বিশ্বের 120টি শহরের মধ্যে সকালে 8:15টার দিকে রাজধানী ঢাকার অবস্থান প্রথম। এ সময় আইকিউওয়্যারের বাতাসের মানসূচকে ঢাকার স্কোর 278, খুব অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। বায়ু দূষণে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ছিল যথাক্রমে পাকিস্তানের লাহোর ও ভারতের দিল্লি। দুই শহরের স্কোর 177 ও 167। বায়ু দূষণের যে অবস্থা, সেখান থেকে সুরক্ষায় বেশ কিছু পরামর্শ দিয়েছে আইকিউওয়্যার। এর মধ্যে আছে বাইরে বেরোলে মাস্ক ব্যবহার করা, খোলা স্থানে ব্যায়াম না করা এবং জানালা বন্ধ রাখা। রাঙামাটিতে সংঘাত ও প্রাণহানির ঘটনায় পরিবহন ভাঙচুর এবং চালকদের মারধরের প্রতিবাদে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। সকাল থেকে রাঙামাটি শহরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। দূরপাল্লার রুটে সব ধরনের যানবাহন ছেড়ে যেতেও দেখা গেছে। এদিকে খাগড়াছড়িতে গত 2 দিনের মতোই দূরপাল্লার ও অভ্যন্তরীণ সব সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বান্দরবন থেকে ঢাকা, কক্সবাজার, চট্টগ্রামগামী সহ বিভিন্ন গন্তব্যে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়াও বান্দরবনের লামা, রুমা, থানচি, রুয়াংছড়ি সহ 7 উপজেলার সড়কে যানবাহন চলাচল করছে। কুষ্টিয়ায় পদ্মা যেন সর্বগ্রাসী রূপ নিয়েছে। পানির পরিবর্তন হচ্ছে নদীর গতিপথ, বিলীন হচ্ছে বসতবাড়ি, ফসলি জমি। হুমকির মুখে পড়েছে কুষ্টিয়া, মেহেরপুর, ঈশ্বরদীর জাতীয় মহাসড়ক। ভেড়ামারা, মিরপুর সহ বেশ কয়েকটি ইউনিয়নের মানুষ ভাঙন আতঙ্কে। এদিকে এলাকাবাসী বলছে ভাঙন রোধ ঠেকাতে হলে বেড়িবাঁধ প্রয়োজন। আর পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা। কুষ্টিয়া থেকে মিলন খন্দকারের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। কুষ্টিয়ার পদ্মা নদী রাক্ষসী রূপ নেয় নিঃস্ব হচ্ছেন পদ্মা তীরবর্তী এলাকার হাজারো মানুষ। ভাঙন থেকে বাঁচতে শেষ সম্বলটুকু নিরাপদে সরিয়ে নেয়ার চেষ্টায় ব্যস্ত ভাঙন কবলিত মানুষ। পানির তোড়ে প্রতি বছর কুষ্টিয়া, ভেড়ামারা, মিরপুর, দৌলতপুর, কুমারখালী, খোকসা উপজেলার বিস্তীর্ণ এলাকা বিলীন হলেও এবার পরিস্থিতি আরও ভয়াবহ। বিশেষ করে জেলার ভেড়ামারা ও মিরপুর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন তীব্র ভাঙনের কবলে। জিওব্যাগ নদীতে ফেলা হলেও থেমে নেই ভাঙন। এটি রোধে স্থায়ী বেড়িবাঁধ দরকার বলে মনে করছেন এলাকাবাসী। নদী ভাঙে তো খাবার তো চুলা জ্বালাতে পারছি না, যেটুকু আছে সেইটুকু নষ্টর পথে। টাওয়ারের কাছে অনেক জিওব্যাগ ফেলছে, তাতে কিছু হয়নি। পানির চাপে টাওয়ারটা আজকে গোড়া থেকে উপড়িয়ে গেছে। জাতীয় গ্রিডের সাথে সরকারের যে একটা যোগসূত্র সম্পর্ক আছে, সেটা যখন ভেঙে যাচ্ছে, তার মানে গ্রাম আমাদের যে কি হবে আসলে আমরা বলতে পারছি না। এদিকে ভাঙন কবলিত এলাকায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। ইতিমধ্যে ঠিকাদারের মোবিলাইজেশনের জন্য আমরা কিছু ওয়ার্ক অর্ডার প্রদান করছি
এবং তারা অতি শীঘ্রই, যেহেতু পানির তীব্রতা এখন বেশি, এই মুহূর্তে কাজ বাস্তবায়ন করা দুরূহ ব্যাপার, সেক্ষেত্রে তারা এখন সাইট মোবিলাইজেশন সহ ম্যাটেরিয়ালস ম্যানুফ্যাকচারিং করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করছে। আশা করি হয়তো পানির লেভেলটা একটু কম হলে ওরা কাজ বাস্তবায়ন শুরু করবে। শুধু আশ্বাস নয়, দ্রুত এর বাস্তবায়ন চায় পদ্মাপাড়ের মানুষ। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ঢাকা থেকে নিউ ইয়র্কের পথে ডক্টর মোহাম্মদ ইউনূস, কাল বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, জাতিসংঘে ভাষণ আগামী শুক্রবার। সহিংসতার রাজধানীর 125টি ট্রাফিক পুলিশ বক্স ক্ষতিগ্রস্ত, ভোগান্তিতে দায়িত্বরতরা, শিগগিরই মেরামতের আশ্বাস ডিএমপির। ইলিশ রপ্তানি দুদেশের সম্পর্ক উন্নয়ন হিসেবেই দেখছে মানুষ, বন্ধ হবে চোরাচালান, দাম বাড়াচ্ছে সিন্ডিকেট, বললেন গবেষকরা। এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বাড়ছেই, চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ, জনসচেতনতা বাড়ানোর তাগিদ। এই ছিল মোহনা সংবাদের। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। মোহনার সব শেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।